হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা আলোচনা করব আমাদের 2 মার্কের যে 60টা কোশ্চেন ছিল বিভিন্ন টেস্ট পেপার থেকে তুলে নেওয়া। সেই 60টা কোশ্চেনের মধ্যে পার্ট 1-এ আমাদের 1 থেকে 30টা হয়ে গেছিল। আজকে আমরা আলোচনা করব 31 থেকে বাকি 60 পর্যন্ত, মানে বাকি 30টা কোশ্চেন আজকে আমরা আলোচনা করব। ঠিক আছে, তাহলে চলো 31 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ঘনকের প্রত্যেকটি ধারের দৈর্ঘ্য 50% বৃদ্ধি পেলে ঘনকটির সমগ্র তলের ক্ষেত্রফল কত বৃদ্ধি হবে সেটা আমাদের বার করতে বলেছে। আচ্ছা, তার আগে বলে রাখি, ঘনকটা যে বৃদ্ধি পাবে তার আগে তো ওর কোনো একটা দৈর্ঘ্য ছিল, সমগ্র তলের ক্ষেত্রফল ছিল, আমাদের সেটা আগে ধরে নিতে হবে। ঠিক আছে, তাহলে কি লিখবো, তাহলে 31 নম্বর দিয়ে আমরা অঙ্কটা শুরু করি। হ্যাঁ, তাহলে লিখে দেবো, ধরি ঘনকের বাহুর দৈর্ঘ্য একক আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে, 6a² বর্গ একক, এটা আসছে। তারপর এবার বলছে 50% বৃদ্ধি পাবে, তাহলে ঘনকের বাহু 50% বৃদ্ধি পেলে এখন বাহু হবে, বৃদ্ধি পাচ্ছে তার মানে বাড়বে, তাহলে এ ছিল, এ থেকে বাড়বে কত অংশ, এ এর 50%। ঠিক আছে, তাহলে এটা 2 হয়ে গেল, তাহলে a প্লাস a/2 হরগুলো লসাগু 2 করলে 2a প্লাস a সমান কি হয়ে যাচ্ছে, 3a/2 এত একক। এখন বাহু দৈর্ঘ্য কত হচ্ছে, 3a/2 একক। এটা যদি আমাদের এখন বাহু হয়, তাহলে নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, নতুন ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল, ফর্মুলা 6 ইন্টু বাহু স্কোয়ার, তার মানে 3a/2 তার স্কোয়ার, 6 ইন্টু 9a²/4, কাটাকাটি করলে এখানে 2 আর এখানে 3, তার 3 9 27a²/2 বর্গ একক। ঠিক আছে, এটা আমাদের কি হলো, দেখো ঘনকের বাহুর দৈর্ঘ্য পেয়ে গেলাম এই একক, আর ঘনকের সমগ্র তলের ক্ষেত্রফল আমরা বার করেছিলাম। তাহলে এখন দেখো 50% যদি বৃদ্ধি পায়, তখন এখন বাহুটা কত হচ্ছে, 3a/2 একক। এখন সমগ্র তলের ক্ষেত্রফল কত পেলাম, 27a²/2 একক। আচ্ছা, এখন তাহলে কি লিখবো, ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, তাহলে ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে, কতটা বৃদ্ধি পেয়েছে, তাহলে এটা থেকে ওটা মাইনাস করে দেবো, 27a²/2 মাইনাস কি হয়ে যাবে, 6a²। তাহলে হরগুলির লসাগু কত হয়ে যাচ্ছে, হরগুলির লসাগু 2 হয়ে যাচ্ছে, তাহলে 27a² মাইনাস 12a², তাহলে কত হয়ে যাবে, 15a²/2 এত বর্গ একক। ঠিক আছে, এটা পেলাম। এবার বলছে শতকরা কত বৃদ্ধি, তাহলে শতকরা বৃদ্ধি তাহলে এটা বেড়েছে, কোনটা থেকে বেড়েছে, এই যে এটা থেকে বেড়েছে, 6a প্রথমটা থেকে বেড়েছে ইন্টু 100। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে কত হবে দেখো, 15a²/2, এটা 6/1 আছে, তাহলে এটি উল্টে দিই, 1/6a² ইন্টু কত হয়ে যাবে, 100। a² কেটে গেল, আমি যদি কাটাকাটি করি 2 দিয়ে, তাহলে এখানে কি হয়ে যাবে, বা 3 দিয়ে, 3 5 15, 3 2 6, 2 2 4, আর 4 25 কত হয়ে যাবে, 100। তাহলে 25কে 105 দিয়ে যদি 25কে যদি 5 দিয়ে গুণ করি, তাহলে কত হয়ে যাবে, 125%। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 31 দাগের অ্যান্সারটা হচ্ছে এটা।
তারপর পাশে এখানে 32 নম্বরটা আমরা করে নেব। হ্যাঁ, 32 নম্বরটা কি বলেছে? 32 নম্বরটা বলেছে V1 V2 V3 যথাক্রমে একটি শঙ্কু, একটি অর্ধগোলক এবং একটি চঙের আয়তন, তাদের ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা সমান। দেখাও যে V1/1 ইকুয়াল টু V2/2 এবং V3/3। এটা আমাদের প্রমাণ করতে বলেছে। আচ্ছা, V মানে কি? আয়তন। তাহলে আয়তনটা 1 2 আর 3 পেলে আমাদের হয়ে যাবে অ্যান্সারটা। হ্যাঁ, তাহলে ধরে লিখে দিচ্ছি, ধরি শঙ্কু অর্ধগোলক এবং চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা h সমান, যেহেতু উচ্চতা আর ব্যাসার্ধ সমান বলেছে তার জন্য এটা কি করবো? আর একক। শঙ্কু অর্ধগোলক ও চোঙের আয়তন V1 V2 ও V3 হলে, তাহলে V1 অনুপাত V2 অনুপাত V3, তাহলে 1/3 পাই আর স্কোয়ার। h এর জায়গাতে তাহলে কি বলবে? যেহেতু h আর r সমান, তাহলে এখানে r বসে যাবে। তারপরে 2/3 পাই আর কিউব অনুপাত পাই আর স্কোয়ার, h এর জায়গাতে কি বসে যাবে? r বসে যাবে। তাহলে দেখো পাই 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 কেটে গেল, এখানে আর দুটো একটা, তিনটা 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 কেটে গেল। কি পড়ে থাকছে? 1/3 2 এর 3 1। এটা কিভাবে করব? আমরা একটা কথা বলে রাখি, এরকম যদি হরগুলি লসাগু থাকে, হর থাকে নিচে অনুপাত, তাহলে নিচের যেটা থাকবে সংখ্যা তার লসাগু করে নেবে। তাহলে 3 আর 3 আছে, তাহলে 3ই লসাগু। তাহলে প্রত্যেকটা সংখ্যাকে 3 দিয়ে কি করে নিতে হবে? গুণ করে নিতে হবে। ঠিক আছে, তাহলে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে। তাহলে 3 3 কেটে গেল, 3 3 কেটে গেল, তাহলে 1:2:3। তাহলে এটাই আমাদের অ্যান্সার। তাহলে দেখো V1 কি আসছে? 1 আসছে, V2/2 আসছে, আর V3/3 আসছে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 32 জায়গাটা হয়ে গেল আমাদের। চলো 33 জায়গাটা কি বলেছে? 33 জায়গাটা বলেছে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন এবং পার্শ্বতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান। শঙ্কুটি উচ্চতা এবং ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে h এবং r হলে 1/h² + 1/r² এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা হচ্ছে একটা গোটাগুটি বইয়ের অঙ্ক, তাই তো? চলো অঙ্কটা করে নিই। ধরি শঙ্কুটির উচ্চতা h একক এবং ব্যাসার্ধ r একক। তির্যক উচ্চতা সমান √r² + h²। কিভাবে পেলাম ওটাও দেখিয়ে দিচ্ছি। ধরো এটা একটা শঙ্কু দেওয়া আছে, ঠিক আছে? শঙ্কুটি তির্যক উচ্চতা মানে এটা l, আর এটা হচ্ছে উচ্চতা মানে h, আর এটা হচ্ছে ব্যাসার্ধ r। তাহলে এটা আর এটা, আমি যদি তির্যক বুঝি, এটা একটা সমকোণ ত্রিভুজ, তাহলে সমকোণ ত্রিভুজে অতিভুজ সমান কি? √লম্ব² + ভূমি²। এই যে এটা এসছে, তির্যক উচ্চতা সমান l সমান কি এসছে? √l² + h²। ঠিক আছে, তাহলে শঙ্কুটির আয়তন কত হবে? শঙ্কুটির আয়তন হচ্ছে 1/3 পাই r² h ঘন একক। তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়ে যাচ্ছে? পাই আর এল। তাহলে পাই বসে গেল, আর এল এর জায়গা থেকে হবে
আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। ঠিক আছে, তাহলে শর্তানুসারে যেহেতু সংখ্যাবানটা সমান বলেছে, কার কার মধ্যে সংখ্যাবান, ওর আয়তন আর পারতলের ক্ষেত্রফল, তাহলে 3 পাই আর স্কোয়ার এইচ সমান পাই আর রুট ওভার আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার। এখানে কাটছে কি দেখো, পাই পাই কেটে গেল, এখানে একটা আর এখানে একটা, তাহলে কি থাকছে, আর এইচ আর এই যে তিনটা উপাশটায় গুণ করেছে 3 আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, তাহলে উভয় পক্ষে বর্গ করে দিচ্ছি, আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 9 হয়ে যাবে, টু আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার লিখে দেবো, উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে এখানে দেখো আমি এটাকে এ পাশটায় নিয়ে চলে আসছি, তাহলে কি আসবে বলতো, এটাকে আমি এ পাশটা ধরো 9 আছে, এবারে আমি এটাকে এ পাশটা নিয়ে আসছি, ঘুরিয়ে লিখছি কথাটা কি, আর স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার, আমি এটাকে এ পাশটায় নিয়ে আসি, তাহলে কত হবে, আর স্কোয়ার এইচ স্কোয়ার, আর এরপরে শুধুমাত্র 1 থাকছে, আর 9টাকে যদি পাঠাই তাহলে নিচে হয়ে যাবে, এটাই হচ্ছে। এটা একটা ফ্রিকশন পদ্ধতি যদি আমরা আলাদা করে নিই, দেখো আর স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার প্লাস এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার এইচ স্কোয়ার সমান 1/9, তাহলে এইচ এইচ আর আর, তাহলে কি থাকছে 1/h স্কোয়ার প্লাস 1/r স্কোয়ার সমান 1/9, এটাই আমাদের অ্যান্সার আসছে। ঠিক আছে, তাহলে এটা ছিল আমাদের 33 নম্বর অঙ্কটা। আচ্ছা 34-এ কি বলেছে দেখো, কোশ্চেনটা পড়ে নি আমরা। একই ব্যাস এবং একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু এবং গোলকের আয়তন অনুপাত। এখানে ব্যাসের জায়গাতে ব্যাসার্ধ আসতে পারে, সেটা মনে রাখবে তোমরা। হ্যাঁ, একই ব্যাস এবং একই উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত করতে বলেছে। আচ্ছা তাহলে 34 নম্বরটা লিখে দেবো, প্রত্যেকের ব্যাসের দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, তাহলে সুতরাং তাদের ব্যাসার্ধটাও কি হবে, সমান হবে, সুতরাং প্রত্যেকের ব্যাসার্ধ সমান সমান ধরে নেব আর একক। গোলকের ব্যাসের দৈর্ঘ্য সমান শঙ্কুর কি উচ্চতা সমান হবে, আর একটা কি আছে চোঙের উচ্চতা, এটা তিনটা সমান হবে, এই তিনটা সমান হচ্ছে, তাহলে শঙ্কুর উচ্চতা সমান চোঙের উচ্চতা সমান কি হয়ে যাবে 2r। অতএব নিরেট চোঙ, শঙ্কু ও গোলকের আয়তনের অনুপাত, আয়তনের অনুপাত কত হবে, পাই আর স্কোয়ার, এইচ এর জায়গাতে কি বসবে, যেহেতু এইচ এর মান উচ্চতাটা কত হচ্ছে 2r, তাহলে 2r বসে গেল, অনুপাত 1/3 পাই আর স্কোয়ার এইচ, এইচ এর জায়গাতে 2r আবার বসবে, অনুপাত 4/3 পাই আর কিউব। এখানে দেখো পাই 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 কেটে গেল, আর এক দুটা একটা তিনটা, দুটা একটা তিনটা আর তিনটা কেটে গেল, কি থাকছে বলতো, এখানে 2 থাকছে ইসটু 1/2/3 থাকছে, অনুপাত 4/3 থাকছে। আচ্ছা এর আগে কোশ্চেনটাও সেম একই রকম ভাবে বলছেন, এটার আগে তার আগের কোশ্চেনটা কি, যেটা হর থাকবে সেই সংখ্যা দিয়ে প্রত্যেকটা হরগুলি লসাগু দিয়ে প্রত্যেকটা সংখ্যাকে গুণ করে নেবো। তাহলে যেহেতু 3 হবে, তাহলে 2 গুণিত 3 অনুপাত 2 এর 3 গুণিত 3 অনুপাত 4 এর 3 গুণিত 3, তা 3 3 3 3, তাহলে এখানে কত 6, এখানে 2, এখানে 4, 2 দিয়ে কাটাকাটি করে নাও, তাহলে 3 দুগুণে 6, 2 আর 2 দুগুণে 6, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 34 জায়গার অ্যান্সারটা হয়ে গেল। তারপর চলো 35 নম্বরে কি বলেছে,
35 জায়গায় বলেছে একটি ঘনকের একটি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয়, তাহলে ঘনক এবং গোলকের আয়তন অনুপাত নির্ণয় করতে বলবে। তাহলে চলো আয়তন এবং অনুপাতটা নির্ণয় করি। আর পড়ে নাও, যদি একটি গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান হয় তাহলে ঘনক এবং গোলকের আয়তন অনুপাত আছে। ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল তাহলে কত, ঘনকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হবে 6a স্কোয়ার বর্গ একক, আর গোলকের পার্শ্বতলের ক্ষেত্রফল কত হয়ে যাবে 4πr স্কোয়ার বর্গ একক। তাহলে শর্তানুসারে কি আসবে, শর্তানুসারে 6a স্কোয়ার ইকুয়াল টু 4πr স্কোয়ার। তাহলে a স্কোয়ার বাই r স্কোয়ার সমান কি আসছে 4π/6 বা দিয়ে, তাহলে a বাই r তার হোল স্কোয়ার সমান 4π/6, তাহলে a r সমান কি হবে √4π/6, তাহলে a r সমান কি আসছে 2√π/√6, এটা আসছে আমাদের। ঠিক আছে, এবার কি চেয়েছে ঘনকের এবং গোলকের আয়তন অনুপাত, তাহলে এখানে লিখে নিচ্ছি আমরা। অতএব না নিচে লিখলেও হবে, অতএব ঘনকের ও গোলকের আয়তনের অনুপাত আমরা অনুপাতকে ভাগ আকারে লিখতে পারি, তাই না? তাহলে এখানে কি করে দেবো, a³/4/3πr³। তাহলে 4/3, এই যে a/r টাকে আলাদা করলাম, এটাকে আলাদা করলাম, ইন্টু 4/3, পাইটা বাইরে রেখে দিলাম। ঠিক আছে, যেহেতু এখানে ভাগ আকারে ছিল তার জন্য উল্টে দিলে হয়ে যাবে, এখানে 3π বাই কি হয়ে যাবে 3/4π, উল্টে দিলাম। তাহলে কত হচ্ছে, এটার মান একটা দেওয়া আছে, কত এটার মান দেওয়া আছে 2√π/√6, তার কিউব হয়ে যাবে ইন্টু 3/4π। তাহলে যদি কাটাকাটি করতে যাই এখানে কত আসবে 8 চলে আসছে, পাই আসবে, আর একটা √π আবার আসছে ইন্টু √π, এখানে যেমন 6 ইন্টু √6 আসবে ইন্টু 3/4π। দেখো কাটাকাটি কি করতে যাই আমরা, 3 দিয়ে 3 2 দিয়ে 4, আর যাচ্ছে 4 কেটে গেল, তাহলে কি থাকছে পাই কেটে গেল, তাহলে √π/√6, অতএব কি আসবে √π অনুপাত √6, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঘনক এবং গোলকের আয়তনের অনুপাত √π/√6। তারপরটা চলো, 36 জায়গাটা কি বলেছে, একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য সমান এবং আয়তন সমান, গোলকের ব্যাসের দৈর্ঘ্য এবং শঙ্কুর উচ্চতার অনুপাত কত? আচ্ছা, তো ধরে নিচ্ছি, এখানে ধরি উভয়ের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক এবং শঙ্কুর উচ্চতা h একক এবং গোলকের ব্যাসের দৈর্ঘ্য কত হয়ে যাবে 2r একক। তাহলে শর্তানুসারে 4/3πr³, 1/3πr²h, তাহলে কি কাটবে, পাই কেটে গেল, আর এখানে আর থেকে গেল, তাহলে কি থাকছে 4r, এটা 3টা উপরে গিয়ে 3h হয়ে যাবে। ঠিক আছে, তো সেখানে 3টা কেটে যাচ্ছে, তাই না, 3টা কেটে গেল, তাহলে 4r, তাহলে r/h সমান কি আসবে 1/4,
তাই না? তাহলে আর এর মান, আর এর জায়গাতে আমরা কি বসাবো, আমাদের শুধু ব্যাসার্ধ চাইনি, ব্যাসের আর উচ্চতা চেয়েছে, তাহলে ব্যাস মানে কি 2r বাই কি হয়ে যাবে h সমান কি আসবে, উপরে 2 দিয়ে গুণ করে নেওয়া, তাহলে 2 বাই কি হয়ে যাবে 4 হয়ে যাবে, কাটাকাটি করলে 2, তাহলে কত হচ্ছে 2r/h, মানে ব্যাস আর উচ্চতা 1:2, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে। আচ্ছা, তারপরে চলি 36 হলো। 37 নম্বরে কি বলেছে, 37 নম্বরটা দেখো, বলেছে দুটি আয়তঘনের মাত্রাগুলি দৈর্ঘ্য যথাক্রমে 6.4 একক এবং 8 2h-1 এবং 2 একক। যদি আয়তঘনের দুটি ঘনফল সমান হয় তাহলে h এর মান কত হবে? আচ্ছা, তাহলে প্রথম আয়তঘনের ঘনফল বার করে নিচ্ছি। প্রথম আয়তঘনের আয়তন তিনটা কি করতে হবে, গুণ করে নিতে হবে, তাহলে 4 গুণিত 6 গুণিত 4 সমান কত হয়ে যাবে 96 ঘন একক। তাহলে দ্বিতীয় আয়তঘনের ঘনফল বা আয়তন যা বলো, ঘনফল সমান কি হয়ে যাবে 8:2h-1 ইন্টু 2 সমান কত হয়ে যাবে 16 2h-1 ঘন একক। ঠিক আছে। তাহলে শর্তানুসারে আমরা এভাবে লিখতে পারি, শর্তানুসারে 16 2h-1 ইকুয়াল টু 96, 2h-1 সমান কি হবে 96/16, তাহলে কত হয়ে যাচ্ছে 2h সমান 6 + 1, এই যে -1টা পড়ে গেলে +1 হয়ে গেল, তাহলে h সমান কি হবে 7/2 সমান 3.5। তাহলে h এর মান কত হচ্ছে 3.5 h এর মান। তাহলে এটা একটা হলো 37 জায়গাটা। 38 নম্বরটা কি বলেছে, 38 নম্বরটা বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল c বর্গ একক, ভূমির ব্যাসার্ধ দৈর্ঘ্য r একক এবং আয়তন v একক হলে cr/v এর মান কত? আচ্ছা, তাহলে ধরি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা, লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা h একক, বক্রতলের ক্ষেত্রফল c সমান কত হবে 2πr/h বর্গ একক এবং আয়তনটা কি আসবে v ইকুয়াল টু πr² ঘন একক। তাহলে cr/v সমান কি আসবে 2πr/h ইন্টু r বাই πr²h, তাহলে πr² কেটে গেল, তাহলে কত থাকছে 2 থাকছে, এটা आंसर। 38 নম্বর आंसरটা হচ্ছে 2। ঠিক আছে। তাহলে 39 নম্বর কোশ্চেনটা কি বলেছে, 39 নম্বর বলেছে একটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফল s এবং আয়তন v হলে s³ এবং v² এর মান নির্ণয় করি, পায়ের মান না বসিয়ে বলেছে। আচ্ছা, তাহলে ধরে নিচ্ছি কি, ধরি নিরেট গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য r একক। ঠিক আছে। তাহলে s সমান কি হবে 4πr² এবং আয়তন v সমান কি হয়ে যাবে 4/3πr³ ঘন একক। তাহলে s3 আর v² সমান কত হবে 4πr², তার কি হয়ে যাবে কিউব দেওয়া আছে, আর নিচে 4/3πr³ তার স্কোয়ার দেওয়া আছে। তাহলে এখানে কত হচ্ছে 64 হয়ে যাচ্ছে π³ আর r6 নিচে কত হয়ে যাবে 16/9 হয়ে যাচ্ছে, তাহলে π² আর r6, তাহলে r6 কেটে গেল,
পাই, একটা পাই থাকছে, তাহলে এখানে যদি কাটাকাটি করা যায় তাহলে পরের লাইন একটা আর করে নিই আমরা, তাহলে 64 কি পাচ্ছে, পাই থাকছে, এটা 9টা উপরে উঠে গেল, নিচে কত 16 থাকছে, 16 আর 4 তাহলে কত হচ্ছে 4 36 পাই হচ্ছে। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, এটা 39 নম্বর। তারপর চলো আচ্ছা 40 জায়গাটা কি বলেছে দেখো, এই কোশ্চেনটা প্রায় টেস্ট পেপারে থাকছে। একটি পরিসংখ্যা বিভাজনের গড় 8.1 সামেশন এফআই এক্সআই সমান কত দেওয়া আছে 132 প্লাস 5k এবং এফআই এর মান দেওয়া আছে 20 হলে কে এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা এটা এই অঙ্কটা প্রায় টেস্ট পেপারে এবং অন্যান্য কোশ্চেন ব্যাংকে দেওয়া আছে। তাহলে কি দেওয়া আছে, এক্স বার সমান আমরা কি জানি সামেশন এফআই এক্সআই, নিচে কি হবে সামেশন এফআই, তাহলে এক্স বার মানে কি 8.1 দেওয়া আছে গড়টা, এটা মান দেওয়া আছে 132 প্লাস 5k আর নিচে দেওয়া আছে কত এফ এর মান 20 দেওয়া আছে, তাহলে 81/10 এটা দশমিকটা আমি তুলে দিলাম, তাহলে কি আসবে 132 প্লাস 5k বাই 20, 10 10 দুনা 20, তাহলে কোনাকুনিতে গুণ করে তাহলে 132 প্লাস 5k সমান কি হয়ে যাবে 162, তাই 5k সমান কত হয়ে যাবে 162 মাইনাস 132, তাহলে কে এর মান কত হবে, এখানে 30 পাচ্ছি আর নিচে 5, তাহলে কত হচ্ছে 6 হয়ে যাচ্ছে आंसर। এটা হচ্ছে কে এর মান, অতএব কে এর সমান কত হয়ে যাচ্ছে 6। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 40 দাগের आंसर। তারপর চলো 41 দাগের গুলো কি বলেছে, 41 জায়গাটা বলেছে সামেশন আই এর মান 1 আর 20 মানে 1 থেকে শুরু করে 20টা সংখ্যা আছে, xi মাইনাস 5 ইকুয়াল টু 10 হলে x বারের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা এই টাইপের যদি কোশ্চেন থাকে একটু ভালো করে লক্ষ্য রাখবে আমি কিভাবে বলছি। সামেশন দেওয়া আছে i ইকুয়াল টু 1 আর এখানে 20, তার মানে 1 থেকে শুরু 20 তে শেষ। ঠিক আছে, তাহলে xi মাইনাস 5 ইকুয়াল টু কি দেওয়া আছে 10 দেওয়া আছে, তাহলে এটাকে লিখছি আমরা সামেশন, এখানে 20 i এর মান 1, তাহলে xi মাইনাস কি করে দেবো 5 ইনটু কি, যেহেতু 20টা আছে তার জন্য 20 দিয়ে ইনটু করে দিলাম সমান 10 হয়ে গেল। ঠিক আছে, তাহলে সামেশন 20 i এর মান 1, xi এর মান শুধু যদি বার করি তাহলে কি এটাকে আমি উপাস পাঠিয়ে দিচ্ছি, তাহলে এটা মাইনাস 100 ছিল, উপরে রেখে কি হয়ে যাবে প্লাস 100 হয়ে যাবে। তাহলে সামেশন 100 xi এর মান কত হবে 110, x বার সমান আমরা কি জানি সামেশন xi বাই n, তাহলে xi মানে কত আসছে তাহলে 110 বাই n মানে কত 20, তাহলে 005.5 হচ্ছে আমাদের অ্যান্সার, x বারের মান হচ্ছে 5.5। এই অঙ্কটাও প্রচুর ইম্পর্টেন্ট, এই অঙ্কটা অনেকটা কোশ্চেনে আসছে। ঠিক আছে, তারপর চলো 42 জায়গাটা, 42 জায়গাটা কি বলেছে x1 x2 x3 ডট করে xn এর গড় দেওয়া আছে কত x বার হলে x স্কয়ার x1 x a স্কয়ার x2 a স্কয়ার x3 ডট করে a স্কয়ার xn এর মান গড় মান চেয়েছে। আচ্ছা দেখো মোটা এরকম দেওয়া আছে, তাহলে আমরা n সংখ্যক সংখ্যার গড়টা আমরা লিখে দিচ্ছি কি x1 x2 x3 ডট ডট করে xn সংখ্যার গড় কত দেওয়া আছে এর x বার দেওয়া আছে। ঠিক আছে, তাহলে x বার সমান কত দে, তাহলে x বার সমান আমরা কি আসছে তাহলে x1 প্লাস x2 প্লাস x3 প্লাস ডট ডট করে কত সংখ্যা x সংখ্যা আর বাই কত হবে যতটা সংখ্যা, তাহলে n সংখ্যক, তার জন্য কোনাকুনি যদি গুণ করি তাহলে n ইনটু x ইকুয়াল টু x1 x2 x3 প্লাস ডট ডট দিয়ে xn, এটুকু আমরা জেনে রাখলাম।
এবার যেটা আমাদের বলেছে, কি বলেছে, এক্স স্কোয়ার এ স্কোয়ার এক্স ওয়ান প্লাস এ স্কোয়ার এক্স টু প্লাস এ স্কোয়ার এক্স থ্রি ডট ডট দিয়ে কত আসছে, এ স্কোয়ার এক্স এন সংখ্যক সংখ্যার গড় ডিভাইড কত হয়ে যাবে, যেহেতু এন সংখ্যক তার জন্য এন হয়ে যাবে। আচ্ছা, এখানে দেখো একটু আলাদা করে লিখছি, এই স্কোয়ারটাকে কমন নিয়ে নিলাম, সবগুলো থেকে আছে, তাহলে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি প্লাস ডট ডট দিয়ে কত এক্স এন ডিভাইডেড কত এন। এটা একটা সংখ্যার মান আমাদের জানা আছে, দেখো এ স্কোয়ার ইন্টু, তাহলে এটাকে ওর মান কত আমরা পেয়েছি, এন এক্স বার, আর নিচে কত আছে এন, তাহলে এন এন কেটে গেল, কত থাকছে এ স্কোয়ার এক্স বার। এটা হচ্ছে অ্যান্সার। এই সংখ্যাগুলোর গড় কত হবে, এক্স স্কোয়ার এক্স বার, এ স্কোয়ার এক্স বার। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমাদের 42 জায়গাটা কমপ্লিট হলো। তারপরে 43-এ চলো। 43 নম্বরটা কি বলেছে দেখো, 43 জায়গাটা বলেছে যদি ইউআই ইকুয়াল টু এক্স আই মাইনাস 20/5 হয়, তাহলে সামেশন এফ আই এক্স আই 25 এবং এফ আই এর মান 50 হয়, তাহলে এক্স বারের মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, কি দেওয়া আছে, UI equal to xi minus 20/5 summation fi xi equal to কত হবে 25, একটা দেওয়া আছে summation fi equal to কত 50 হয়ে যাবে। তাহলে UI equal to কি xi minus a by h, এর সাথে তুলনা করে পাই, এটা একটা ফর্মুলা, এর সাথে তুলনা করছি আমরা, তুলনা করে পাই। তুলনা মানে কি, দেখো এর জায়গাতে কে বসে আছে 20, এর জায়গাতে কে বসে আছে 5, তাহলে আমরা পেয়ে গেলাম মানটা। তাহলে এক্স বার ইকুয়াল টু আমাদের ফর্মুলা আছে কি এ প্লাস, ঠিক আছে, সামেশন এফ আই এক্স আই বাই সামেশন এফ আই ইন্টু এইচ, তাহলে এর মানটা আগে বসিয়ে দিয়েছি, তাহলে 20 প্লাস 25/50 ইন্টু 5, তাহলে এখানে দেখো কত হয়ে 2 দিয়ে কাটাকাটি করে 2.5 আসছে, তাহলে 20.2.5 সমান কত হয়ে যাবে 22.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার 43। তারপর আসছি 44 জায়গাটা। 44 জায়গাটা কি বলেছে, দেখাও যে সামেশন আই এর মান 1 থেকে শুরু করে n সংখ্যক পর্যন্ত এক্স আই মাইনাস এক্স বার এর মান 0। এই যে এর আগের অঙ্কটা যেটা করলাম সেম একই টাইপের অঙ্ক, তবুও করে নি অঙ্কটা দেখো। এর আগে 20 লিখলাম, কিন্তু এখানে n সংখ্যক দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এক্স আই মাইনাস কি দেওয়া আছে এক্স বার, তাহলে আমরা কি জানি, আমরা জানি এক্স বার সমান কি আসছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট 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 দিয়ে কত হবে এক্স টু দি পাওয়ার এন, তাই তো, ডিভাইডেড কি হবে এন সংখ্যা তার জন্য এন, তাহলে এক্স বার এন ইকুয়াল টু কি হয়ে যাবে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি ডট ডট দিয়ে কত হবে প্লাস এক্স এন। এবার আমাদের বলে দিয়েছে কত এক্স মাইনাস এক্স বার প্লাস এক্স টু মাইনাস এক্স বার প্লাস এক্স থ্রি মাইনাস এক্স বার, তাহলে ডট ডট দিয়ে কত হয়ে যাচ্ছে এক্স এন মাইনাস এক্স বার। এখান থেকে দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস এক্স থ্রি এগুলোকে আলাদা করে নিচ্ছে ডট ডট দিয়ে এক্স এন, আর বাইরে কি থাকছে এক্স বার মাইনাস এক্স বার ডট ডট দিয়ে এক্স বার। তাহলে দেখো এখানে আসছে কি অ্যান্সারটা, এখানে অ্যান্সার আসছে, এটার মান কিন্তু আমরা জানা আছে, কি জানা আছে এন এক্স বার, আর এখান থেকে দেখো এটাকে মাইনাস এক্স বার আছে কটা সংখ্যার এন সংখ্যার, তাহলে এখানে কি হবে এন ইন্টু এক্স বার হয়ে যাবে, তাহলে এটা কাটলে কি হবে 0 আসছে। তাহলে দেখো আমাদের এটাই অ্যান্সার চেয়েছে, সামেশন আর 1 ইকুয়াল টু এক্স আই মাইনাস এক্স বার ইকুয়াল টু 0, এটা হয়ে যাচ্ছে প্রমাণিত। ঠিক আছে, এটা 44 জায়গাটা আমাদের কমপ্লিট হলো। তারপর চলো 45-এ কি বলেছে,
45 জায়গাটা বলছে প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার মধ্যমা বলেছে 45 হলে n এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এটা সংখ্যাটা লিখে দেব কি, প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার মধ্যমা কত, 45। ঠিক আছে, তাহলে n সংখ্যক যুগ্ম সংখ্যা কটা কাটা আছে, দুটো আছে। একটা কি n সংখ্যক যুগ্ম সংখ্যার গড় কি ব্যবহার করি, n/2 তম পদ, আর একটা n/2 + 1 তম পদ। যদি এর মানটা বার করি তাহলে n সংখ্যক যুগ্ম সংখ্যা, n সংখ্যক যুগ্ম সংখ্যা কি ব্যবহার করব, n/2 তম পদ, তাই তো। তাহলে 2 ইন্টু এখানে কি আসবে, n/2। n/2 মানে কি, n তম পদ 2n/2, তাহলে এখানে কাটাকাটি করলে কত আসবে, n আসছে। আর একটা কি আসছে, n/2 + 1 সংখ্যক যুগ্ম সংখ্যা, তাহলে কি আসবে, তম পদের মান, এটার মান কি আসবে, 2 ইন্টু n/2 + 1। তাহলে এখানে দেখো, এখানটা আসবে 2n, উপরে গুণ করে নাও, নিচে কি আসবে 2 + 2। তাহলে এখানটায় এটা কেটে গেল, তাহলে n প্লাস কি হয়ে আছে, 2 হয়ে আছে। তাহলে n সংখ্যক যুগ্ম সংখ্যা যেটা n/2 ছিল, ওর মান পেলাম n, আর n/2 + 1 তম পদের মান পেলাম n + 2। তাহলে মধ্যমা মানে দুটোই তো যুগ্ম সংখ্যা, তাহলে মধ্যমা মানে কি পাবো, এই সংখ্যাটা এর সংখ্যাটা যোগফল বাই ডিভাইডেড 2। তাহলে n + 2 বাই কি 2 আসবে, তার 2 কেটে গেল, কি আসছে, সরি এখানে তাহলে n + 2 বাই 2 আসছে। তাহলে কটা হচ্ছে, 2n + 2 বাই 2। তাহলে 2 যদি কমন টেনে তাহলে n + 1 বাই 2, তাহলে 2 কাটলে n + 1, এটা হচ্ছে। তাহলে এটা সমান আমাদের মান জানানো আছে, মধ্যমা সমান কত, শর্তানুসারে 45 দেওয়া আছে। n + 1 সমান 45 দেওয়া আছে। তাহলে n এর মান কত হবে, 45 - 1 সমান n সমান কত হয়ে যাবে, 44। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে 45 দাগে এটা। 46 দাগে কি বলেছে দেখো, 46 দাগে বলছে একটি শ্রেণীর n সংখ্যক সংখ্যার যৌগিক গড় x বার যদি প্রথম n-1 সংখ্যক সংখ্যার সমষ্টি m হয়, তবে n তম সংখ্যাটি কত হবে। তাহলে চলো, n তম সংখ্যাটি কি হবে, তাহলে এরকম হচ্ছে কি, x1 + x2 + x3 ডট ডট দিয়ে কত, xn তম সংখ্যার গড় দেওয়া আছে, কত দেওয়া আছে, x বার দেওয়া আছে। তাহলে শুধুমাত্র যদি x1 x2 x3 প্লাস ডট ডট দিয়ে কত, xn, তাহলে কি হয়ে যাবে, n x বার। তাহলে এখান থেকে দেখো, ধরে নাও এখানে n এর মান 10, তাহলে 10 এর আগের ঘর কত হবে, 9, তার মানে কি 10 - 1, তাহলে তার আগের ঘরটা n-1 ধরলে আমাদের হয়ে যাবে। তাহলে x1 + x2 + x3 প্লাস ডট ডট দিয়ে কত হয়ে যাবে, প্লাস xn-1 প্লাস xn ইকুয়াল টু কি হবে, n x বার। এটুকুর মান আমাদের জানা আছে, কত দেওয়া আছে, m দেওয়া আছে, প্লাস xn ইকুয়াল টু n x বার। তাহলে xn এর মান কত হবে, n x বার, এটা প্লাস আছে উপরে গিয়ে মাইনাস, এটাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার। 46 জায়গায় অ্যান্সারটা হচ্ছে। তারপরে চলো 47 জায়গাটা এখানে হয়ে যাবে। 47 জায়গাটা কি বলেছে, বলেছে ত্রিভুজ ABC এবং DEF সদৃশ এবং BC এবং EF অনুরূপ বাহু ABC এবং DEF এর পরিসীমা যথাক্রমে 36 সেমি 18 সেমি। যদি BC সমান 9 সেমি হয় তাহলে EF এর মান কত। আচ্ছা, এখানে মনে রাখবে, এই রকমের যদি সদৃশ থেকে ত্রিভুজ দেওয়া থাকে অঙ্ক, তাহলে মনে রাখবে যে দুটো সদৃশ আছে তাদের পরিসীমাটা তাদের অনুরূপ বাহুর বর্গের সঙ্গে সমান হবে, তাদের অনুরূপ বাহুর সঙ্গে কি হবে, সমান হবে। তাহলে আমরা এটা পরিসীমা সমান কি অনুরূপ বাহুগুলো সমান দেখালেই আমাদের মানটা বার করতে পারবো। ঠিক আছে, তাহলে কি লিখবো, ত্রিভুজ ABC এর পরিসীমা বাই ত্রিভুজ DEF এর পরিসীমা সমান কি হয়ে যাবে, ABC
এর একটি বাহু DEF এর অনুরূপ বাহু, তাহলে কত আসবে? এখানটায় বলা আছে 36/18 আর উপাসটা দেওয়া আছে 9 আর নিচেটা শুধু আমাকে EF টা বার করতে হবে। তাহলে কোন এখানে 2 দিয়ে কেটে গেল, তাহলে কি হয়ে যাচ্ছে দেখো 2 ইন্টু EF সমান কত 9, তাহলে EF এর মান কত আসবে 9/2 সমান কত হয়ে যাবে 4.5। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, 47 নম্বর অঙ্কটা আমাদের কমপ্লিট। আচ্ছা 48 জায়গায় কি বলেছে? 48 জায়গা অঙ্কটা বলেছে ত্রিভুজ ABC ত্রিভুজের পরিবৃত্তের কেন্দ্র ও বিন্দু A এবং BC যা কেন্দ্রের বিপরীত পাশে অবস্থিত, BOC সমান 120 ডিগ্রি হলে BAC এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা চলো 48 জায়গায় চিত্রটা আমরা অঙ্কন করি। চিত্রটা এরকম টাইপের একটা চিত্র হবে, ঠিক আছে? এটা হচ্ছে কেন্দ্র ও, তাহলে এরকম একটা দুটো ব্যাসার্ধ হচ্ছে এখানে B আর একটা C ধরলাম, তাহলে এখান থেকে একটা গেছে আর এখান থেকে এরকম একটা এসছে, তাহলে কি হয়েছে এটার নাম A হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখো এই কোণটা কিন্তু প্রবৃদ্ধ কোণ, মনে রাখবে। তাহলে প্রবৃদ্ধ কারণ 180 ডিগ্রির থেকে বড় আছে আর 360 থেকে ছোট, তাই জন্য এটা প্রবৃদ্ধ বলা হয়। BOC বাইরে কোণটা এই সাইডে প্রবৃদ্ধ BOC সমান কি আসবে 2BAC। আমরা কি জানি পরিদৃষ্ট কোণ কেন্দ্রস্থ কোণের কি হয় অর্ধেক হয়, তাহলে কেন্দ্রস্থ কোণটা পরিদৃষ্ট কোণের কি হবে দ্বিগুণ হবে, তাই জন্য দ্বিগুণ দিয়ে লিখলাম। তাহলে প্রবৃদ্ধ যেহেতু আছে 360 মাইনাস BOC ইকুয়াল টু কি হবে 2BAC। তাহলে বা দিয়ে 360 ডিগ্রি আর BOC এর মান দেওয়া আছে 120 ডিগ্রি সমান কত হয়ে যাবে 2BAC। বা দিয়ে কত হচ্ছে 240, 2 ইন্টু BAC, তাহলে BAC সমান কি হয়ে যাবে BAC সমান 240/2 সমান কত হয়ে যাবে, অতএব BAC সমান হয়ে যাবে 120 ডিগ্রি। এটা তোমাদের 48 জায়গাটা হচ্ছে, ঠিক আছে? তারপরটা চলো 49 জায়গাটা আমরা নিচে করে নেব। কি বলেছে? বলেছে ত্রিভুজ ABC এর DE এবং BC সমান্তরাল বলেছে। AD 5 সেমি, DB 6 সেমি, AE 7.5 সেমি হলে AC এর দৈর্ঘ্য কত? আচ্ছা এটা থ্যালাসের উপপাদ্য থেকে তোমাদের অঙ্ক দেওয়া আছে সদৃশ কোণ ত্রিভুজ থেকে। আচ্ছা তাহলে দেখে না এখানে এরকম একটা ত্রিভুজ দেওয়া আছে, এর মান দেওয়া আছে A দেওয়া আছে, B দেওয়া আছে, C দেওয়া আছে, এখানে দেওয়া আছে D আর E দেওয়া আছে। তাহলে DE সমান্তরাল কি হয়ে যাবে BC হলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী কি হবে AD/DB হবে, DB সমান এ পাশটায় কি হবে AE/EC। তাহলে মানটা পুট করো, তাহলে কত হয়ে যাবে 5/6 ইকুয়াল টু 7.5/EC। তাহলে কোনাকুনি যদি গুণ করি তাহলে EC সমান কি হয়ে যাবে ইন্টু 5 সমান 6 ইন্টু 7.5। তাহলে এখান থেকে যদি EC এর মানটা বার করি 6 ইন্টু 7.5/5, তাহলে 1 পয়েন্ট কত হয়ে যাবে 5, তাহলে EC সমান কত হয়ে যাবে 9 হয়ে যাচ্ছে। কিন্তু আমাকে EC শুধু চাইনি, আমাকে AC গোটা চেয়েছে, তাহলে AC অতএব AC সমান কি আসবে তাহলে এটুকু আর এটুকু, তাহলে এটুকু দেওয়া আছে 7.5 প্লাস 9, তাহলে কত আসবে 16.5। এটা হচ্ছে আমাদের মান, AC এর মান 16.5, ঠিক আছে? এটা হচ্ছে 49 জায়গা। 50 জায়গাটা কি বলেছে? 50 নম্বরটা বলে দিয়েছে ও কেন্দ্র বৃত্তের AB ব্যাস যদি ABCD বৃত্তস্থ চতুর্ভুজ এবং ADC 110 হয় তবে BOC এর মান নির্ণয় করতে বলেছে। আচ্ছা চিত্রটা আগে এঁকে নিচ্ছি, এটা হচ্ছে একটা চিত্র, ঠিক আছে? এটা ও কেন্দ্রীয়
এখান থেকে এ বি ব্যাস গেছে, এটা এ বি ব্যাস, এখান থেকে একটা ডি, আর এখান থেকে একটা গেছে সি, তারা এটা যুক্ত করেছে, আর এখান থেকে এটা যুক্ত হয়েছে। তাহলে ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ব্যাস এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে কোণ এ ডি সি সমান কত হয়ে যাবে? 110। যেহেতু এ বি সি ডি বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ, তাহলে অতএব কি আসবে? দুটো সমষ্টি কি আসবে? সমান এ ডি সি, আর এই পাশটা এটা আছে কি এ বি সি, দুটো সমষ্টি কত আসবে? 180 আসবে। তাহলে ত্রিভুজ এ ডি সি কোণ আর একটা এ বি সি সমান কত হবে? 180 ডিগ্রি। এখানে একটা মান আমাদের জানা আছে, এটা মান 110 দেওয়া আছে, প্লাস এ বি সি সমান 180 ডিগ্রি। তাহলে এ বি সি সমান কত হয়ে যাবে? 180 মাইনাস 110, তো কত হবে? 70 ডিগ্রি। কোণ এ বি সি সমান 70 ডিগ্রি। আচ্ছা, এটুকু মান পেয়ে গেলাম। এবার আমরা কি করব দেখো, বি ও সি, কোণ বি ও সি সমান কি? বি ও সি এর ও বি আর ও সিটা সমান বি ও সি, এটা ত্রিভুজের বি ও বি আর ও সি এই দুটো সমান, তাহলে এটা আর এটা কি হবে? সমান হবে। তার জন্য অতএব বি ও সি সমান কি হবে? 180 মাইনাস এই কোণটা বি ও সি, এটা কোণটার মানটা হয়ে যাবে এই দুটো সমষ্টির সমান। তাহলে একটার মান পেয়ে গেছে 70, তাহলে অপরটা কি হবে? 70 হয়ে যাবে। তাহলে 180 মাইনাস 140 সমান কত হয়ে যাবে? 40 ডিগ্রি। কোণ বি ও সি সমান 40 ডিগ্রি। ঠিক আছে, তাহলে 50 দাগেরটাও আমাদের হয়ে গেল। তাহলে 51 দাগেরটা কি বলেছে, চলো এখানটাই করে নি। 51 দাগেরটা বলেছে 10 সেমি ব্যাসার্ধের দুটি সমান বৃত্ত পরস্পরকে ছেদ করে এবং তাদের সাধারণ জ্যায়ের দৈর্ঘ্য 12 সেমি। বৃত্ত দুটি কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব নির্ণয় করতে বলেছে। আচ্ছা, এরকম দুটো বৃত্ত আছে যারা পরস্পরকে ছেদ করেছে, ঠিক আছে। তাহলে এখানে একটা কিউ বিন্দু ধরে নিচ্ছে, এটা পি বিন্দু ধরে নিচ্ছে, তাহলে এটা একটা যাবে এরকম আসছে, এর মধ্যে একটা সাধারণ জ্যা আসছে, ঠিক আছে। এখানে নাম দিয়ে দিলাম এ, আর এটা বি দিয়ে দিলাম, আর মাঝখানেটা একটা পি দিয়ে দিচ্ছি, এই যে এই বাহুটা পি দিয়ে দিলাম। তাহলে ধরো পি ও কিউ কেন্দ্রীয় দুটি বৃত্তের প্রত্যেকের ব্যাসার্ধ 10 সেমি দেওয়া আছে। তাহলে এরা কি হবে? এ এবং বি বিন্দু ছেদ করে, ঠিক আছে। তাহলে এ বি সমান এদের মান দেওয়া আছে 12 সেমি, একটা দেওয়া আছে পি এ সমান দেওয়া আছে পি এ, আর কিউ এ কি হবে? সমান হয়ে যাবে পি এ সমান কিউ এ সমান কত হয়ে যাবে? 10 সেমি হয়ে যাবে। তাহলে এটাই যদি হয় তাহলে এখানে কি হয়ে যাবে? পি সিটা লম্ব কার উপরে? এ বি এর উপরে। তাহলে এ সি সমান বি সি সমান কত হয়ে যাবে? 12/2 মানে 6 সেমি হয়ে যাবে। তাহলে 6 সেমি যখনই হবে তাহলে ত্রিভুজ এ পি সি, এ পি সেইটা কোনটার নাম সি দেওয়া আছে, হ্যাঁ। এপিসি এর কি আসবে? পি সি স্কোয়ার প্লাস এ সি স্কোয়ার ইকুয়াল টু পি এ স্কোয়ার। তাহলে
পি সি স্কোয়ার, বাকিটার মান আমরা জানি, তাহলে এখানে 10 স্কোয়ার, এটা এপারে এসে মাইনাস মাইনাস 6 স্কোয়ার, তাহলে পি সি সমান কি হবে রুট ওভার, এখান থেকে 100 থেকে 64 আসছে, তাহলে পি সি সমান কত আসবে 8 আসছে। পি সি সমান কি আসছে কিউ সি সমান 8 সেমি, তাহলে অতএব পি কিউ সমান কি আসবে 8 প্লাস 8 সমান কত হবে 16 সেমি, তাহলে এটা আমাদের অ্যান্সার আছে 51 দাগেরটা। তারপর চলো 52 দাগে, 52 দাগেরটা কি বলেছে, বলছে 5 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্রে একই পাশে অবস্থিত দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য 6 সেমি এবং 8 সেমি, জ্যা দুটির মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করতে বলছে। আচ্ছা, এই কোশ্চিনটাও বারবার আসছে আমাদের অন্যান্য টেস্ট পেপারে। তাহলে এরকম একটা জ্যা দেওয়া আছে যার কেন্দ্রবিন্দু ও, এখান থেকে দুটো জ্যা টানা গেছে, তাহলে এই জ্যা থেকে এদের দূরত্ব বলে দিয়েছে কত হবে, এটার নাম দিয়েছি এ, এটা সি, এটা পি, আর এটা কিউ, সি ডি এ বি। ঠিক আছে, এরকম একটা চিত্র আসছে। তাহলে এখানে কি লিখবো, ধরি ও কেন্দ্রীয় বৃত্তে এ বি ও সি ডি দুটি জ্যা এ বি সমান 8 সেমি আর সি ডি সমান 6 সেমি, আর ও এ সমান কত বলেছে 5 সেমি। ঠিক আছে, তাহলে ও পিটা কার উপরে লম্ব, এ বি এর উপরে, ও পিটা এ বি এর উপরে লম্ব, আর একটা ও কিউটা কার উপরে লম্ব, সি ডি এর উপরে লম্ব, তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাহলে এ বি সমান কি হয়ে যাবে বিপি, এ বি আর বিপিটা অর্ধেক, যেহেতু লম্ব তার জন্য সমদ্বিখণ্ডিত করবে, তার জন্য অর্ধেক হয়ে যাবে, তাহলে 8/2 সমান কত হবে 4 সেমি হয়ে যাচ্ছে। আরেকটা কি আছে, সি কিউ সমান কি হবে ডি কিউ সমান 6/2 সমান 3 সেমি। ত্রিভুজ এ ও পি থেকে পাই কি পাবো, ও পি স্কোয়ার প্লাস এ পি স্কোয়ার সমান ও এ স্কোয়ার, কারণ কি হচ্ছে ও পি স্কোয়ার সমান 5 এর স্কোয়ার মাইনাস 4 এর স্কোয়ার, তাহলে ও পি সমান কি হয়ে যাচ্ছে রুট ওভার 25 মাইনাস 16, তাহলে ও পি সমান কি হয়ে যাবে রুট ওভার 9, তাহলে ও পি সমান হয়ে যাচ্ছে 3। এটা হচ্ছে আমাদের 52 দাগেরটা অ্যান্সার। ঠিক আছে, তারপর চলো 53 দাগের কোশ্চিনটা কি বলেছে, বলছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি এবং এসি কে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করে। যদি এপি সমান 4 সেমি এবং কিউ সি সমান 9 সেমি এবং পিবি সমান এ কিউ হয়, তাহলে পিবি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা, তাহলে এরকম একটা চিত্র দেওয়া আছে, ভালো করে দেখে নাও চিত্রটা। এরকম একটা চিত্র দেওয়া আছে, এ বি সি আর এটা পি কিউ, ত্রিভুজ এ বি সি যার কি কি বলেছে পি কিউ সমান্তরাল কি বলেছে বি সি, তাহলে এপি সমান যদি 4 সেমি হয়, আর এটা কি বলেছে কিউ সি সমান 9 সেমি যদি হয়, তাহলে পিবি সমান একটা আর বলে দিয়েছে এ কিউ, তাহলে পি কিউ সমান্তরাল কার বি সি, তাহলে থ্যালাসের উপপাদ্য অনুযায়ী এ পি বাই কিউ হবে পিবি সমান এ কিউ বাই কিউ সি, তাহলে এর মান 4/পিবি পেয়ে যাব, আর এখানে এ কিউ সমান আমরা জানি পিবি বাই 9, তাহলে পিবি স্কোয়ার সমান কি 36, তাহলে পিবি সমান কি রুট ওভার 36, তাহলে বা দিয়ে পিবি সমান কত আসবে 6 সেমি, তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার, পিবি এর মান কত আসছে 6 সেমি। তারপরে 54 দাগেরটা কি বলেছে আমরা এখানটায় করে নি। হ্যাঁ, 54 দাগেরটা কি বলেছে দেখো,
54 দাগেরটা বলেছে এ বি সি ডি আয়তকার চিত্রের অভ্যন্তরে ও বিন্দু এমন ভাবে অবস্থিত যে ও বি সমান 6 সেমি, ও ডি সমান 8 সেমি এবং ও এ সমান 5 সেমি হলে ও সি এর দৈর্ঘ্য কত। আচ্ছা, চিত্রটা অঙ্কন করি তাহলে তোমরা বুঝতে পেরে যাবে। এরকম একটা চিত্র দেওয়া আছে আয়তক্ষেত্র। তাহলে এখান থেকে একটা গেছে, এখান থেকে একটা, এখান থেকে একটা, এখান থেকে একটা গেছে, ঠিক আছে। এটা ও বিন্দু বলেছে। তাহলে এ বি সি ডি এদের কয়েকটা মান দেওয়া আছে। এ বি সি ডি একটা কি হয়ে যাবে, আয়তক্ষেত্র। আয়তক্ষেত্র তাহলে যার কি হবে, যার ও বি সমান 6 সেমি, ও বি সমান 6 সেমি, ও ডি সমান কত হয়ে যাবে 8 সেমি, আর ও এ সমান কি হয়ে যাবে 5 সেমি। আমাদের বার করতে হবে ওসি। ওসি সমান কত বার করতে হবে। তাহলে আমরা একটা ফর্মুলা জানি, এরকম অঙ্ক যদি থাকে তাহলে আমরা একটা ফর্মুলা কি জানি, কর্ণগুলি যেগুলো ভাঙা আছে ও এ স্কোয়ার প্লাস ও সি স্কোয়ার ইকুয়াল টু ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার, এরা কিন্তু পরস্পর সমান হবে, এটা আমরা জানি। তাহলে ও সি স্কোয়ার প্লাস ও এ স্কোয়ার সমান ও বি স্কোয়ার প্লাস ও ডি স্কোয়ার। তাহলে এখানে শুধু মানটা বের করবো আমরা, যেহেতু ও সি এর মান দরকার, তাহলে ও সি স্কোয়ার থেকে গেল প্লাস 5 এর স্কোয়ার, এখানে আছে 6 এর স্কোয়ার প্লাস 8 এর স্কোয়ার। তাহলে ও সি স্কোয়ার সমান কি চলে আসবে, এখানে আসছে 36 আর এখানে 64, তাহলে 100 হয়ে যাচ্ছে মাইনাস 25 বাদে ও সি সমান কত হয়ে যাবে √75। তাহলে ও সি সমান 75কে যদি আমরা ভাঙতে যাই তাহলে কি পাবো, 5 গুণিত 5 গুণিত 3 পাবো। তাহলে দুটো 5 থেকে একটা 5 বেরিয়ে গেল √3। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, 75কে যদি ভাঙি 5 দিয়ে 5 15 আর 5 দিয়ে কত 3, তাহলে √এর মধ্যে যদি 5 গুণিত 3 থাকে তাহলে দুটো 5 একটা বেরিয়ে গেল, তাহলে 5√3, এটাই আমাদের দেখিয়েছি। ঠিক আছে, তাহলে 54 দাগেরটা আমাদের কমপ্লিট হলো। 55 দাগেরটা কি বলেছে, 55 দাগেরটা বলে দিয়েছে 10 সেমি দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তের দুটি সমান্তরাল যা এর দৈর্ঘ্য 16 সেমি 12 সেমি, যা দুটি যদি কেন্দ্রে একই দিকে অবস্থিত হয় তাহলে তাদের দূরত্ব কত। আচ্ছা, এই অঙ্কটা আর আমরা কত নম্বর অঙ্ক করলাম, মধ্যবর্তী দূরত্ব দুটি, এই যে 52 নম্বর অঙ্কটা সেম অঙ্ক, তোমরা এটা কিন্তু করে নেবে। হ্যাঁ, এটা তোমাদের কাজ থাকলো, হোম টাস্ক থাকলো 55 নম্বর অঙ্কটা, আর তোমাদের আমরা 52 নম্বর যেটা অঙ্ক করেছি ওটা সেম অঙ্ক, একই অঙ্ক, তোমরা ওই অঙ্কটা করে নেবে। ঠিক আছে, তারপরে আমরা পরের দাগে 56 দাগের অঙ্কটা করে নেব। 56 দাগেরটা কি বলেছে, এ বি এবং সি ডি সমান্তরাল জ্যা এর প্রত্যেকটি দৈর্ঘ্য 16 সেমি, বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 10 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত। আচ্ছা, তাহলে এরকম একটা চিত্র আসবে। এরকম একটা চিত্র আসছে, উপরে বলে দিচ্ছে সিডি একটা জ্যা আর নিচে এ বি একটা, এ বি জ্যা। তাহলে এখান থেকে একটা লম্ব আসছে পি কিউ ও, আর এখানে ও ডি আর ও বি দুটো কি হয়ে যাবে, ব্যাসার্ধ হয়ে যাচ্ছে। তাহলে এখানে বলা আছে এ বি সমান সিডি সমান কি হয়ে যাবে 16 সেমি, আর দেওয়া আছে পিডি সমান কত 16/2, তাহলে পিডি অর্ধেক হয়ে যাবে, তাহলে 8 সেমি হয়ে যাচ্ছে, 8 সেমি। ও ডি সমান কি হয়ে যাবে 10 সেমি দেওয়া আছে আরেকটা, তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হচ্ছে, লম্ব যেহেতু, তার জন্য ওপি স্কোয়ার প্লাস ওপি, কারণ এখানে একটা সমকোণী ত্রিভুজ, এটা বাহু সমান আর এটা বাহু সমান, তার জন্য কি হবে, তারা পরস্পর যেহেতু সমান দূরত্ব অবস্থা বলেছে, এটা বাহু সমান, এই দুটো ব্যাসার্ধ সমান আর এটা কোণ সমান, তার জন্য কি হবে, এটা সর্বসম। তো সর্বসম ত্রিভুজে অনুরূপ বাহুগুলো সমান হবে, তাহলে এটা যেহেতু সমান, তাহলে একটা মান বার করলে আমরা এটা যোগ করলে হয়ে যাবে। তাহলে তাহলে কি আসছে, ওপি সমান পি ডি স্কোয়ার ইকুয়াল টু কি আসবে ও ডি এর স্কোয়ার। তাহলে ওপি স্কোয়ারের মান বার করব, তাহলে ওডি মানে কি 10 এর স্কোয়ার মাইনাস পিডি মানে 8 এর স্কোয়ার, তাহলে ওপি সমান কি হয়ে যাবে 100 বিয়োগ 64, তাহলে ওপি সমান √ওভার কত হয়ে যাবে 36 হয়ে যাবে, তাহলে ওপি সমান কত হবে 6 সেমি।
কিন্তু পি কিউ এর মানটা চেয়েছে গোটাটার, তাহলে অর্ধেকটা আমরা এটুকু পেলাম 6 সেমি, তাহলে অর্ধেকটাও 6 সেমি হবে, তাহলে পি কিউ সমান কি হবে 6 × 2 সমান কি হবে 12 সেমি। এটা হচ্ছে আমাদের 56 দাগেরটা आंसर। 57টা দাগের কি বলেছে দেখো, দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি হলে বৃত্ত দুটি একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হবে সেটা নির্ণয় করতে বলেছে। আচ্ছা 57 দাগেরটা, তাহলে এরকম যদি অঙ্ক থাকে তাহলে আমরা লিখে নেবো, ভালো করে অঙ্কটা দেখে নাও টাইপটা। বলছে দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 8 সেমি এবং 3 সেমি এবং তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 13 সেমি বলে দিয়েছে, মানে মাঝখানে ডিস্টেন্সটা বলে দিয়েছে। তাহলে বৃত্ত দুটির একটি সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য, তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্যের ফর্মুলা কি তার আগে আমরা লিখে নিচ্ছি, ধরি দুটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে একটা R1 ধরছে আর একটা R2 ধরে নিলাম, তাহলে অতএব সরল সাধারণ স্পর্শক সমান কি হবে √d² মাইনাস R1 মাইনাস R2 তার হোল স্কোয়ার। d² মানে কি 13² মাইনাস 8 মাইনাস 3 তার হোল স্কোয়ার, তাহলে এখানে কত হবে 169 মাইনাস এখানে 8 থেকে 3 বলে 5, 5 স্কোয়ার 25, তাহলে কত হয়ে যাবে 144 সমান কত হয়ে যাবে 12। তাহলে সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত হচ্ছে 12 হয়ে যাচ্ছে। ঠিক আছে, এটা আমাদের 57 নম্বর দাগের গেল। 58 নম্বরটা কি বলেছে, 58 দাগেরটা বলেছে 25 সেমি এবং 9 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত পরস্পরকে বহি স্পর্শ করলে তাদের সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য কত। যদি বহি স্পর্শ করে, এটা কি করেছিল এর আগেটা করেছে তাদের কেন্দ্রের মধ্যে দূরত্ব দূরে ছিল, স্পর্শ করেনি তার জন্য ওই ফর্মুলা, কিন্তু এখানে বহি স্পর্শ করেছে তার জন্য ফর্মুলা কি হচ্ছে দেখো, যদি এরকম স্পর্শ করে বহি স্পর্শ করে এটা একটা আর এটা একটা, যদি বহি স্পর্শ করে এটা একটা বিন্দু এখানটা বিন্দু, তাহলে এটার বলে দিয়েছে ব্যাসার্ধ 25 আর এটার বলে দিয়েছে 9, তাহলে এদের মধ্যে দূরত্ব কত হবে, তাহলে এই যে স্পর্শ সাধারণ এটা দূরত্ব চেয়েছে। অতএব সরল সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য সরল সাধারণ স্পর্শক সমান কি আসবে 2√R1 R2, তাহলে 2 সমান 25 গুণিত 9, তাহলে কত হয়ে যাবে, তাহলে 2 25 এর স্কোয়ার করলে কত 5 আর এটা 3, তাহলে 5 10 30 সেমি। এটা হচ্ছে অ্যান্সার, 58 দাগের অ্যান্সার হচ্ছে এটা। তারপরে 59 দাগেরটা কি বলেছে, 59 নম্বর অঙ্কটা বলে দিয়েছে দেখো, বলেছে 3 সেমি এবং 2 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের কেন্দ্র এ এবং বি হলে কেন্দ্র দুটি তির্যক সাধারণ স্পর্শকের দৈর্ঘ্য 12 সেমি হলে এ বি এর দৈর্ঘ্য কত বলেছে। আচ্ছা এরকম দুটো বৃত্ত দেওয়া আছে, ভালো করে দেখে না, এরকম দুটো বৃত্ত দেওয়া আছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এটুকু দূরত্ব বলেছে 3, এটা এ, আর এখান থেকে এটা 2, এটা বি বলেছে, টোটাল এখান থেকে এটুকু দূরত্ব কত নির্ণয় করতে বলেছে। তা ধরে নিচ্ছি দুটি বৃত্তের ব্যাসার্ধ যথাক্রমে কত 3 সেমি ও 2 সেমি, এটা যদি হয় তাহলে আমরা কি জানি, আমরা জানি তির্যক সাধারণ স্পর্শক সমান d² মাইনাস R1 প্লাস R2 তার হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে d² মানে কি ডিস্টেন্স, তাহলে 12² বলে দিয়েছে তির্যক উচ্চতা, আচ্ছা তির্যক সাধারণ স্পর্শক বলে দিয়েছে কত 12² ডিস্টেন্সটা আমাদের বার করতে হবে, তাই তো। তাহলে মাইনাস কত হবে 3 + 2 তার হোল স্কোয়ার, তাহলে এখানে কি হয়ে যাবে 144 = d² মাইনাস 5 এর স্কোয়ার মানে 25 হয়ে যাচ্ছে। তাহলে দেখো d² সমান কি হবে 144 এটা প্লাস 25
তাহলে ডি স্কোয়ার, তাহলে ডি সমান শুধু কি হবে রুট ওভার 159, তাহলে কত হয়ে যাচ্ছে 13 হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ডি, ডিস্টেন্সের মান হচ্ছে 13, তাহলে দূরত্ব কত হবে 13 হয়ে যাবে। তারপরে 60 দাগেরটা দেখো, 60 দাগেরটা কি বলেছে, পাশের চিত্রে এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে যদি এ বি সমান 5 সেমি, বি সি সমান 7 সেমি এবং সি এ সমান 6 সেমি হয়, তাহলে এ কেন্দ্র বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে। আচ্ছা চিত্রটা অঙ্কন করি তাহলে তোমাদের কাছে একটু ক্লিয়ার হবে। এরকম একটা চিত্র দেওয়া আছে, ঠিক আছে, আর এরকম একটা দেওয়া আছে। তাহলে এগুলো প্রত্যেকটা দেওয়া আছে, এটা এ ধরে নিচ্ছি, এটা সি ধরে নিচ্ছি, এটা বি ধরে নিচ্ছি, তাহলে এটা আসছে, তাহলে এটার নাম হচ্ছে আর, এটা পি, আর এটা কিউ হয়ে যাচ্ছে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো, ধরি এ বি সি কেন্দ্রীয় বৃত্ত তিনটির ব্যাসার্ধের দৈর্ঘ্য যথাক্রমে কত হয়ে যাবে, এক্স ওয়াই আর জেড ধরে নিলাম, সেম, ভালো করে বুঝবে, ঠিক আছে। তোমাকে এখানে মান কিছুটা মান দেওয়া আছে, কার কার মান দেওয়া আছে, এ বি সমান দেওয়া আছে কত, এ বি সমান 5, বি সি সমান দেওয়া আছে 7, আর সি এ বা এ সি সমান দেওয়া আছে কত, 6 দেওয়া আছে। তাহলে আমরা এরকম করতে পারবো, এ বি সমান কি পাচ্ছি দেখো, এ বি সমান বিপি আর এপি পাচ্ছি, তাহলে ইকুয়াল টু বিপি এপি প্লাস বিপি সমান এক্স প্লাস ওয়াই, তাহলে এটার এক্স আছে এটার ওয়াই আছে, তার জন্য এক্স প্লাস ওয়াই সমান কত 5, এটা 1 নম্বর ধরে নিলাম, ঠিক আছে। পরেরটা বিসি সমান কি আসবে, তাহলে বি আর প্লাস সি আর সমান কত হবে ওয়াই প্লাস জেড, বি আর সি আর সমান কি, এটা ওয়াই আর এটা জেড, তাহলে হয়ে যাচ্ছে, তাহলে ওয়াই প্লাস জেড সমান কত আসছে, তাহলে 7 আসছে, এটা 2 নম্বর। আরেকটা আসছে সি এ সমান কত, সি কিউ প্লাস এ কিউ সমান এক্স প্লাস জেড, তাহলে জেড প্লাস এক্স সমান কত হয়ে যাবে 6 হয়ে যাবে, এটা 3 নম্বর। তাহলে 1 2 ও 3 করে পাই, 1 প্লাস 2 প্লাস 3 করে পাই, তাহলে কি হবে এক্স প্লাস ওয়াই প্লাস ওয়াই প্লাস জেড প্লাস এক্স সমান কি হবে 5 প্লাস 7 প্লাস 6, এটাই তো আসছে। তাহলে দেখো সবগুলো ডবল যেহেতু আছে তার জন্য 2x প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হয়ে যাবে, এই পাশটা আসছে 18, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড সমান কত হবে 18/2 সমান 19 আসছে, এটা ধরলাম আমরা 4 দাগের। এখানে x এর মান কিভাবে নির্ণয় করব, দেখো x এর মান নির্ণয় করার জন্য 4, যেটা 4 নম্বর সমীকরণ, বিয়োগ কি করে দেব 2 করে পাই, তাহলে বিয়োগ করি কি আসবে x প্লাস ওয়াই প্লাস জেড, এটা 4 নম্বর বিয়োগ, তাহলে কি আসবে y মাইনাস জেড, 2 নম্বরটা এই যে এটা আছে 2 নম্বরটা x y মাইনাস জেড ইকুয়াল টু কি করে দেবো, এই পাশটা এসছে আমাদের 9 এসছে, তাই তো, তাহলে 9 মাইনাস কি আসবে, পাশটা এসছে 7, তাহলে এখানে কত আসছে দেখো y y x x কেটে গেল, x এর মান কত আসছে 2 আসছে, তাহলে এ কেন্দ্রীয় বিশিষ্ট বৃত্তের ব্যাসার্ধ কত হবে 2 সেমি হয়ে যাবে। এটা ছিল আমাদের লাস্টের অঙ্ক, তো দেখে নাও ভালো করে অঙ্কটা। এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, একটু ভালো করে চেষ্টা করবে, অঙ্কগুলো পেরে যাবে।